গোটা 4 দিনের একটা মানে রব উঠে গেছিল যে হু ইজ হাসান মাহমুদ, মানে হাসান মাহমুদ, হু ইজ হাসান মাহমুদ, হু ইজ হাসান মাহমুদ এমিল। মানে হাসান মাহমুদ নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলি, এই গল্পটা বলার লোভ হচ্ছে আর কি, মানে এই মানে পরবর্তীতে আবার কবে সুযোগ পাবো। তো হাসান মাহমুদের ক্যারিয়ারের একদম শুরুর দিকে তো আমি একদিন মিরপুরে গিয়েছিলাম। হাসানের বাবা খুবই সহজ সরল একজন মানুষ, লক্ষ্মীপুর থেকে প্রথমবার মেবি এসেছেন মিরপুরে। তো আমি তার সঙ্গে খুব স্বাভাবিক, যেহেতু আমাদের পাশাপাশি জেলা, আঞ্চলিকতার একটা টান, তো তার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম। তো ইন্টারভিউ না, এমনি আর কি, স্বাভাবিক মুরব্বী মানুষ, ক্যামেরা দেখলে হয়তো আমি এই জন্য ইন্টারভিউ নিতেও চাই নাই, এমনি লোকাল ভাষাতে আঞ্চলিকতা নিয়ে আমি ওনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। তো বলা শেষে উনি একদম শেষের দিকে উনি আমাকে বলছিল, মানে উনি অনেকটা এরকম বলছিল যে বাবুরে আন্নারা আঙ্গ হোলাগার একটু দেখি রাখি, মানে আমাদের ছেলেটাকে একটু দেখে রাখবেন। বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে তো ওনাকে বোধ করে আমি ওই দিন বলতে পারি না যে আমি আর কে, আমার দেখে রাখার দরকার নাই, হাসান যা করেছেন করবেন, পুরো বাংলাদেশের মানুষ তাকে দেখে রাখবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। Amazing, এবং শুধু কাউন্টিতে বাংলাদেশ যা না, করেছেন, হ্যাঁ, পারলে অস্ট্রেলিয়া রেখে দিবে। মানে অস্ট্রেলিয়া তাকে এখন দেখে রাখবে। আর সঙ্গে এই যে কয়েকদিন আগে এলপিএলটা খেলতে গেলেন কলম্বোতে, তিনি আমাকে জানিয়েছেন যে রাওয়ালপিন্ডিতে যাওয়ার আগেও কিন্তু আপনারা কেউ বিশ্বাস করেন নাই, কখন কি হয় জানি না, তো সেই বিশ্বাসের জোরেই হাসানরা পেরেছেন। একদমই তাই, একদমই তাই। আমরা জানি যে হাসান মাহমুদ বলি বা এই যে নামগুলো, মানে আমরা যদি এবাদতের কথাও বলি, মানে তার সন্তান সম বা স্ত্রীকে রেখে এসেছেন, স্যাক্রিফাইস গুলো কিন্তু আমাদের সামনে এখন আসছে। এই টেস্টটা যদি এইভাবে না যেত বাংলাদেশ, এই স্যাক্রিফাইস গুলো ঢাকা পড়ে যেত। তিনি তো ছুটি নিয়ে রেখেছিলেন, যখন দেখেছেন যে নাহিদ রানা খেলতে পারছেন না, শরীফুল খেলতে পারছেন না, তখন আসলে পেস অ্যাটাকই তো আমরা যখন ওই দল ঘোষণা করবে তখন তো আমরা পেস আর খুঁজে পাচ্ছিলাম না যে কে খেলবেন, মানে একাদশে স্কোয়াডে যে 5 জন পেসার নিয়ে বাংলাদেশ যাবে, হ্যাঁ এবং স্কোয়াডে মুশফিক হাসান তিনি ছিলেন, সো সব মিলিয়ে তাকে তো পাওয়াই যাচ্ছিল না। তখন এবাদত আবার রাজি হলেন যে ঠিক আছে, তাহলে যেহেতু দেশের প্রয়োজন এবং তিনি খেলবেন, এবং ফার্স্ট ইনিংসে তিনি যেভাবে বোলিং করেছেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে ইম্পর্টেন্ট টাইমে তিনি উইকেটগুলো পেয়েছেন, গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন। সো প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল। এই ম্যাচটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানে যে টেস্টটা জিতেছিল, ওখানে দেখেন 11 জনের মধ্যে 9-10 জনই পারফর্ম করেছিলেন। এই টেস্টটা তো সেম, আপনি দেখেন যে কার কন্ট্রিবিউশন, মানে কে পারফর্ম করে নাই আপনি বলেন। সাদমান নতুন বলে বলগুলো খেলে দিয়েছেন, তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, এরপরের ব্যাটাররা তো প্রত্যেকেই রান করেছেন। লিটন, আপনি বলতে পারেন যে লিটন কোনো রান করে নাই, আমি মনে করি এই টেস্টে জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে সেটা লিটনের হতে পারে, কেননা তিনি হাসান মাহমুদকে বোলিংয়ে এনেছিলেন ট্রাভিস হেডকে আউট করার জন্য সেকেন্ড ইনিংসে, এবং তখন শান্ত তাকে জড়িয়ে ধরেছিলেন যে হ্যাঁ এইভাবেই বলছিলি আউট হবে। এরপর তিনি মিরাজকে বারবার বলছিলেন যে বারবার ডট বল করে যা, তাহলে আউট হয়ে যাবে, এবং মিরাজ বারবার ডট বল করেছে, এরপর স্টিভেন স্মিথ ক্যাচ তুলে দিয়েছেন। সো উইকেটের পিছনে এই কাজগুলো অন্য কেউ হলে কি করতে পারতো? সো তার ওই প্রেজেন্সটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। লিটন তো রান করবেনই, আগে পরে অনেক করেছেন, অনেক করবেন, ডাজন্ট ম্যাটার এই ইনিংসে করেন কি করেন নাই, আর লিটনের ব্যাটিং পর্যন্ত তো আজকে যেতেই হয়নি। সেটাই, মানে সব দিক দিয়ে একদম কমপ্লিট একটা মানে প্যাকেজ থাকে না, ফুল প্যাকেজ। বাংলাদেশ টিমটা আসলে এই টেস্টে ছিল একটা ফুল প্যাকেজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.